নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। অবশেষে আরজিকর মামলায় চার্জশিট, চতুর্থীতে চার্জশিট সিবিআই। 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, আর তারপর থেকেই ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। এই মামলায় 58 দিনে শিয়ালদা আদালতে চার্জশিট দিল সিবিআই। 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 7ই অক্টোবর আরজিকর মামলায় সিবিআই এর প্রথম চার্জশিট। 9 আগস্ট আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। সেই রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। শুরু হয় কর্মবিরতি। এরই মধ্যে 13ই আগস্ট ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। 14ই আগস্ট ছিল আরজিকরের প্রতিবাদে মেয়েদের রাত দখলের আন্দোলন। সেই রাতে আচমকা আরজিকরে হয় দুষ্কৃতী হামলা। প্রসূতি বিভাগ থেকে ইএনটি তছনছ করা হয় একের পর এক ওয়ার্ড। এতে আরজিকরের ঘটনায় প্রতিবাদের আঁচ আরো তীব্র হয়। আরজিকরের ঘটনার বিচার এবং থ্রেট কালচার, দুর্নীতি সহ নানা অভিযোগে কর্মবিরতিও চলতে থাকে জুনিয়র ডাক্তারদের। আরজিকরে দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আরজিকরে দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সেদিন গ্রেফতার করা হয়। এই সন্দীপের বিরুদ্ধে আরজিকরের ঘটনায় প্রথম থেকেই নানা অভিযোগ। সন্দীপের পাশাপাশি গ্রেফতার করা হয় 3 ব্যবসায়ীকে: বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খান। এই 3 জনই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। আরজিকরের খুন ধর্ষণের মামলাতেও তদন্ত চালাতে থাকে সিবিআই। নানা জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পলিগ্রাফ টেস্টের পথেও হাঁটে। সন্দীপ সঞ্জয়দের পলিগ্রাফ টেস্ট করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফের সিবিআই এর হাতে গ্রেফতার। এবার আরজিকরে খুন ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরের দিন দুজনকেই আদালতে তোলা হলে গরম হয়ে ওঠে শিয়ালদা কোর্ট চত্বর। সন্দীপ ও অভিজিৎকে জুতো দেখানো হয়। গত বৃহস্পতিবার আবার গ্রেফতার। আরজিকরের দুর্নীতি মামলায় সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ আরো একজন। গ্রেফতার করা হয় আরজিকরের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে। আদালতে আশিসের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে সিবিআই। অবশেষে চার্জশিট, চতুর্থীতে চার্জশিট সিবিআই। দেহ উদ্ধারের 58 দিনের মাথায় সোমবার শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ কেন্দ্রীয় গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা। ধর্ষণ করেছে একজনই। তদন্তভার নিয়ে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সিবিআই তদন্তে ফের একই তথ্য, এবার চার্জশিটেও সেই একই ইঙ্গিত। 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। সেদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে মামলা যায় সিবিআই এর হাতে। আরো দুজনকে গ্রেফতার করে এজেন্সি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় সিবিআই এই দুজনকে গ্রেফতার করলেও মূল অপরাধে তারা কেউই অভিযুক্ত নন। এবার আদালতে সিবিআই জানালো ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে, গণধর্ষণ করা হয়েছে কিনা তার তদন্ত চলছে। মঙ্গলবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ফের আদালতে তোলে সিবিআই। সেই সময় আদালত চত্বরে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন আদালতে অভিজিৎ ও সন্দীপকে আরো 3 দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। সিবিআই এর আইনজীবী বলেন, আরজিকর ও টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরজিকরের সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনক অনেকের গতিবিধি চোখে পড়েছে। দেহ উদ্ধারের দিন কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এই কয়েকদিনে সন্দেহজনক বেশ কয়েকটি মোবাইল নাম্বারও হাতে এসেছে। এটা জানা দরকার সন্দেহজনক ফোন কলের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। তাই সন্দীপ ঘোষ এবং
অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে আরো জেরার প্রয়োজন, কিন্তু তারা সহযোগিতা করছে না, তাই আরো 3 দিনের হেফাজত দরকার। তখন টালা থানার অপসারিত ওসির আইনজীবী বলেন, অভিজিৎ মণ্ডল তদন্তকারী অফিসার ছিলেন না, সহযোগী ছিলেন। তদন্তে যুক্ত থাকা সরকারি অফিসারকে পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করতে সরকারের অনুমতি দরকার। সিবিআই বলছে আমার মক্কেলের মোবাইলের কল রেকর্ড ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। আগে তো 9 বার হাজিরা দিয়েছেন আমার মক্কেল, তাহলে অভিজিৎ মণ্ডলকে আরো জেরার কি প্রয়োজন? তখন বিচারক সিবিআই থেকে জানতে চান, সন্দীপ ও অভিজিৎ কি ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, নাকি প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে? সিবিআইয়ের আইনজীবী বলেন, ধর্ষণ করেছে একজনই, এখনো পর্যন্ত তদন্তে এটাই পাওয়া গেছে। গণধর্ষণ হয়েছে কিনা তার তদন্ত চলছে। ধর্ষণ খুনে সন্দীপ ও অভিজিৎ যুক্ত কিনা সরাসরি তা বলতে পারছি না, তবে প্রমাণের লোপাটের ষড়যন্ত্র সহ একাধিক বিষয় রয়েছে। তখন বিচারক বলেন, এটা গুরুতর বিষয়, কোনো প্রমাণ তো থাকা দরকার। সিবিআই কি এমন কিছু পেয়েছে? যদি তেমন কিছু প্রমাণ পেয়ে থাকে তাহলে আলাদা করে এফআইআর দায়ের করা হয়নি কেন? তখন সিবিআই আইনজীবী বলেন, হতে পারে ধর্ষণ খুনের আগে কোনো ষড়যন্ত্র হয়েছে। সন্দীপ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেননি, তাই বলে ওসি এফআইআর দায়ের করবেন না কেন? কে আটকেছে? 14 ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়, এটা ষড়যন্ত্র। তখন বিচারক বলেন, ধর্ষণ ও খুনের আগেই যদি ষড়যন্ত্র করা হয়ে থাকে তাহলে তো সেটা সিরিয়াস কেস, আলাদা করে এফআইআর করা উচিত। তখন সিবিআইয়ের আইনজীবী বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে, তাই আবারও হেফাজতে চাইছি। এই আবেদন মেনে অভিজিৎ ও সন্দীপকে 3 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার অপসারিত ওসিকে বের করার সময়ও গরম হয়ে ওঠে আদালত চত্বর, ওঠে স্লোগান। সন্দীপ ও অভিজিৎকে লক্ষ্য করে এদিন ফের জুতো দেখানো হয়। নিউজ 18 বাংলা। আরজিকর ধর্ষণ খুনের মামলায় 58 দিনের মাথায় চার্জশিট দিল সিবিআই। সঞ্জয় রায়কেই ধর্ষক খুনি বলে উল্লেখ। মত্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে খুন, মৃতদেহের উপরই নির্যাতন। তরুণী চিকিৎসক খুনের চার্জশিটে এমনটাই উল্লেখ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন সঙ্গে। অর্পিতা, চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কোন কোন ধারা দেওয়া হলো? সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ এক্স্যাক্টলি কি কি? দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে আজই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সেখানে সঞ্জয় রায় হচ্ছে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে 64 বিএনএসএস অর্থাৎ ধর্ষণ, 66 বিএনএসএস অর্থাৎ সংজ্ঞাহীন অবস্থায় আঘাতে মৃত্যু এবং 103+1 অর্থাৎ খুন, এই 3 ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে গত 8ই আগস্ট সে সেমিনার হলে সে মত্ত অবস্থায় ঢোকে এবং যখন ওই তরুণীকে নির্যাতন করতে যায় তখন নির্যাতনের সময় বাধা দিতে গেলে তাকে স্মদারিং অর্থাৎ মুখ বন্ধ করে, দম বন্ধ করে তাকে হত্যা করে এবং তারপরে কিন্তু ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনাতেই মূল অভিযুক্তের নাম সঞ্জয় রায়, চার্জশিটের নাম উল্লেখ রয়েছে। আজকে 58 দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই আধিকারিকরা শিয়ালদা আদালতের কাছে এবং শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে সেই চার্জশিট জমা পড়েছে এবং চার্জশিট আনা হয়েছিল একটি গোপন ট্রাঙ্ক করে, যে একেবারে যাতে কারো হাতে যাতে না আসে, যেহেতু এটা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, সেই জন্য সাবধানতার সাথে একটি ট্রাঙ্কে করে সেটিকে কিন্তু জমা দেওয়া হয়। চার্জশিটে উল্লেখ রয়েছে মোট 128 জন সাক্ষীর বয়ান। এছাড়াও কিন্তু এই ঘটনাতে সঞ্জয় মানসিকভাবে বিকৃত মানসিকতার একজন ব্যক্তি, মত্ত অবস্থায় সে ধর্ষণ এবং খুন করেছিল বলে অভিযোগ, এমনটাই কিন্তু সিবিআই এর চার্জশিটে রয়েছে। অর্থাৎ গত 9ই আগস্ট আরজিকর থেকে যে চিকিৎসকের যে দেহ উদ্ধার হয়েছিল, সে ক্ষত বিক্ষত দেহ, তারই কিন্তু প্রায় 58 দিনের মাথায় আজকে প্রথম চার্জশিট জমা দিল। অনেক ধন্যবাদ অর্পিতা। আর এই সঞ্জয় রায়, তিনি মানসিক বিকারগ্রস্ত। চার্জশিটে সঞ্জয় রায়কে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছে সিবিআই। শুনবো মনোবিদের বক্তব্য। এটা যারা করে তাদেরকে ইংরেজিতে বলা হয় সাইকোপ্যাথ, এবং সাইকোপ্যাথদের কয়েকটা ট্রেডমার্ক থাকে। তারা প্রচন্ড হিংস্র হয়, তাদের কোনো রিমর্স থাকে না, অর্থাৎ তারা বেসিক্যালি সমাজ বিরোধী। এই নেশার ঘোরে বলুন এবং এই রকম মানসিকতায় এদেরকে চালনা করাটা খুব সুবিধার হয়ে যায়। এরা আগে পিছু কি কনসিকুয়েন্সেস হতে পারে এরা ভাবে না। যেরকম দূর থেকে আমি একটা সুইচের মাধ্যমে একটা রোবটকে কাজ করাতে পারি, এই রকম সাইকোপ্যাথদের কিন্তু দূর থেকে এই কন্ট্রোলে করানোটা সম্ভব। এরা যে কোনো মর্মান্তিক ঘটনা
খুব হাসতে হাসতে করতে পারে এবং এরা একবারই যে এই অফেন্স করে তা না, ইউজুয়ালি 80% কি 90% অফ দি কেসে এরা কিন্তু রিপিট অফেন্ডার্স হয়। এদের রিহ্যাবিলিটেট করাটা খুব মুশকিলের, কারণ কিছুদিন আপনি জেলে রেখে দিলেন, আবার বেরিয়ে কিন্তু there is a very high chance of reoffending.